হায় রে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, সমার করিয়া দেখি 24,000। ভারতা পাইয়া বাদশা বাহিরে আসিল, ঘুরাইয়ে ঘুরাইও চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, মুক্তিযোদ্ধা। আমাদের সামনে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এর 3 নম্বর পর্ব নিয়ে আজ হাজির হয়েছি। বন্ধুরা, একটা শান্তিপূর্ণ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, উন্নয়নশীল বাংলাদেশকে কীভাবে একদল মানুষ, ধর্মান্ধ লোকেরা আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে, এই প্রবন্ধের মধ্য দিয়ে আমি সে কথাই বলতে চেয়েছি। আসুন আরম্ভ করা যাক। শেখ হাসিনার একটানা 15 বছরের শাসন আমলে বিভিন্ন ক্ষেত্রে বহুত উন্নতি হয়েছিল। এই সময় বাংলাদেশ আর্থিক অচলাবস্থা কাটিয়ে মধ্য আয়ের দেশ হিসাবে উন্নত হয়। জনগণের মাথাপিছু আয় বেড়ে দরিদ্র দেশের তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাতারে সামিল হয়। এতে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ বাংলাদেশের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। এখানে উল্লেখ্য যে উন্নতির পাশাপাশি সকল দেশে যে অভিশাপ রাষ্ট্র সমাজ জীবনে ঢুকে পড়ে তা হচ্ছে দুর্নীতি, ষড়যন্ত্র ও লোভ। প্রাচীনকাল হতে রাষ্ট্রযন্ত্রের মধ্যে পতনের কারণ হিসাবে এই উপাদানগুলিকে চিহ্নিত করা হয়েছে। চাণক্যের অর্থশাস্ত্রে আমরা দেখতে পাই, তিনি কর্মচারীদের ঘুষ দুর্নীতির একটা সীমারেখা টেনে দিতে রাজাদের পরামর্শ দিয়েছেন। আবার এটি যাতে টলারেন্স লিমিট অতিক্রম করে যেতে না পারে তারও পরামর্শ দিয়েছেন। সীমা অতিক্রম করলে তার যথোপযুক্ত শাস্তির কথা বলা হয়েছে। অর্থশাস্ত্রে সামান্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলেও রাজাকে সৎ থাকতে ও রাজধর্ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে আজ যা ঘটছে তা স্বচক্ষে দেখে এই প্রবন্ধটি রচনা করা হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে দেশের প্রভূত উন্নতি যেমন হয়েছে, তেমনি তার শাসন আমলে প্রশাসনের আমলা, রাজনৈতিক নেতা ও এক শ্রেণীর ব্যবসায়ী, শিল্পপতিরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুধুমাত্র এই কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই, কারণ রাষ্ট্র পর্যায়ের এই বড় বড় দুর্নীতি সাধারণ মানুষের জীবনে খুব সামান্যই প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু বিরোধীদের ব্যাপক প্রচারের ফলে সরকারের উন্নয়নমূলক কাজ ধামাচাপা পড়ে ঘুষ দুর্নীতির বিষয়টি প্রকট হয়ে ওঠে। যাই হোক, সরকার পতনের এইটি যদি একটি কারণ হয়, তাহলে দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকার প্রাতিষ্ঠানিক বিরোধিতা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে শেখ হাসিনা কর্তৃক ট্রাইব্যুনালে বিচার করে বঙ্গবন্ধুর হত্যাকারী যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানো। এর ফলে স্বাধীনতা বিরোধী চক্র ও তাদের অনুগামীরা শেখ হাসিনাকে হত্যা করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাহির থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI তাদের সহযোগিতায় এগিয়ে আছে। চতুর্থত, শেখ হাসিনার সঙ্গে প্রতিবেশী ভারতের সুসম্পর্ক। একে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী চক্র, মৌলবাদী শক্তি অনবরত ভারত বিরোধী প্রচারণা চালাতে থাকে এবং ভারতের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়। পঞ্চম কারণ, তোষামতকারী এবং চাটার দল এমনভাবে শেখ হাসিনায় ঘিরে থাকতো যে দেশের বাস্তব অবস্থা কখনো তাকে জানতে দেওয়া হয়নি। এরপর গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতা। ষষ্ঠ কারণ, কোটা ইস্যু, কোটা সংস্কার ইস্যু। সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ রাখায় অনেক ছাত্ররাই কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ফলে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধার এই কোটাটি বাতিল করে দেন। পরবর্তীতে স্বাধীনতার প্রজন্ম এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করলে সেটা মহামান্য হাইকোর্ট কর্তৃক আবার পুনর্জীবিত হয়। এরপর ছাত্ররা একত্রিত হয়ে এই কোটার বিরুদ্ধে আবার 2018 সাল থেকে তুমুল আন্দোলন শুরু করে। তখন সরকার মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে ছাত্র এক হয়ে ২০২৪ সালের জুন মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে। সুযোগ বুঝে বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলাম এতে সমর্থন জানায়। তাদের ইন্ধন, ভারত বিরোধিতা, দুর্নীতির অভিযোগে বিরাট সংখ্যক জনগণ ছাত্রদের প্রতি সমর্থন জানায়। জুলাই মাসে এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলে পরিচিতি লাভ করে। কথিত আছে, ঠিক এই সময়ে ছাত্র আন্দোলন চিন্তায় হয়ে এর রাস মৌলবাদী জামাত শিবিরও সশস্ত্র স্বাধীনতা বিদ্রোহীদের হাতে চলে যায় এবং তাদের ইচ্ছায় কোটাবিরোধী আন্দোলনে এক দফা দাবি অর্থাৎ শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে পরিণত হয়। তথ্য সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য আমেরিকার বাইডেন প্রশাসন পাকিস্তানে আইএসআইয়ের মাধ্যমে আন্দোলনকারীদের ৩৫০ কোটি টাকা ঘুষ প্রদান করে। পরবর্তীতে শেখ হাসিনা জানান, জো বাইডেন তাকে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা না মানায় ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যাই হোক, আগস্টের শুরুতে ছাত্র জনতার আন্দোলন তীব্র আকার ধারণ করে। পুলিশের গুলিতে বেশ কিছু ছাত্র জনতা মারা যায়, পুলিশের মধ্যে হতাহত হয়। মোদ্দা কথা, আন্দোলন দমন করতে সিভিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তখন আন্দোলন দমনে ঢাকার রাজপথে সেনাবাহিনী নামানো হয়। ততক্ষণে ছাত্র আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে এবং সরকারি স্থাপনাগুলিতে আক্রমণ করে অগ্নিসংযোগ লুটপাট করে ধ্বংসযজ্ঞ আরম্ভ করে। ঢাকার মেট্রো রেল স্টেশনগুলির ব্যাপক ক্ষতি করা হয়। আগস্টের 4 তারিখে ছাত্র জনতা 5 তারিখে গণভবন ঘেরাওয়ের ডাক দেয়। প্রধানমন্ত্রী আন্দোলন দমনের জন্য সেনাপ্রধানকে নির্দেশ দেন, কিন্তু বিরাট সংখ্যক জনতার মতকে আটকাতে সেনাবাহিনী ব্যর্থ হয়। 5 আগস্ট সকালে মাননীয় প্রধানমন্ত্রী 3 বাহিনী প্রধান ও শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে বসেন এবং মীমাংসা সূত্র বের করার চেষ্টা করেন। তথ্য মতে বেলা 12টার দিকে সেনাবাহিনী প্রধান তাকে জানিয়ে দেন, বিরাট সংখ্যক উচ্ছৃঙ্খল মব গণভবনের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে মবের উপর সশস্ত্র ব্যবস্থা নিলে বহু জীবনহানি ঘটবে। অন্যদিকে প্রধানমন্ত্রী জীবনাশঙ্কা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান জানালেন, তার হাতে মাত্র 45 মিনিট সময় রয়েছে, এর মধ্যে প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে হবে। প্রথমত শেখ হাসিনা দেশ ত্যাগ করতে চান নাই। পরে শেখ হাসিনা জানান, দেশের মানুষকে গুলি চালিয়ে হত্যা করার ইচ্ছে তার ছিল না, তাই তিনি দেশ ত্যাগে রাজি হয়েছিলেন। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, তা হচ্ছে ভারত সরকার বাংলাদেশ পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রেখেছিলেন। শেখ হাসিনার জীবনহানি যাতে না ঘটে সেদিকে দৃষ্টি রেখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও গোয়েন্দা প্রধান অজিত ডোভাল ও সেনাপ্রধান জেনারেল ত্রিবেদীর পরামর্শ মোতাবেক জেনারেল ওয়াকার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ওই দিনই বেলা 2:30টার দিকে শেখ হাসিনা ও তার বোন রেহানাকে আগরতলায় পৌঁছিয়ে দেন। আগরতলা থেকে ভারতীয় বিমান বাহিনীর নিরাপত্তা প্রহরায় শেখ হাসিনার বিমানটি দিল্লির দিকে উড়ে যায়। বন্ধুগণ, আজ এ পর্যন্ত। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার লেখাটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে ব্যাপক সংখ্যক আমাদের প্রজন্ম এগুলো জানতে পারে এবং এটা ভবিষ্যতের একটা রেকর্ড হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।